নমস্কার, আমি বৈশাখী। শিল্প সাহিত্যবাই বৈশাখী চ্যানেলে সকল শ্রোতা বন্ধুদের স্বাগত জানাই। আজ আপনাদের বলবো সম্পূর্ণ ভিন্ন স্বাদের ভিন্ন আঙ্গিকের একটি গল্প, বেনামি পার্সেল। প্রাপ্তবয়স্ক শ্রোতা বন্ধুদের জন্য গল্প পাঠ এবং লেখায় আমি বৈশাখী বিশ্বাস দেবনাথ। গল্পটি প্রথম থেকে শেষ পর্যন্ত শুনবেন। ভালো লাগলে অবশ্যই লাইক করবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন এবং আপনাদের প্রিয় চ্যানেল শিল্প সাহিত্যবাই বৈশাখী সাবস্ক্রাইব করে বেল বাটন প্রেস করে পাশে থাকতে একদম ভুলবেন না। বন্ধুরা, শিল্প সাহিত্যবাই বৈশাখী এখন চলে এসেছে ইউটিউব মিউজিক পডকাস্টে। ইচ্ছে করলে আপনারা সেখান থেকেও গল্প শুনতে পারেন এবং আপনাদের ব্যক্তিগত মতামত আমার সঙ্গে শেয়ার করতে পারেন। আজ আপনাদের বলবো গল্প বেনামি পার্সেল। গল্প পাঠ এবং লেখায় আমি বৈশাখী বিশ্বাস দেবনাথ। গল্পটি অবশ্যই প্রাপ্তমনস্ক এবং প্রাপ্তবয়স্ক শ্রোতা বন্ধুদের জন্য। যাদের ভালো লাগবে না তারা দয়া করে এড়িয়ে যাবেন। এই গল্পটি সম্পূর্ণরূপে কল্পনা প্রসূত, যদিও কিছু ক্ষেত্রে বাস্তব ঘটনার ছোঁয়া থাকতে পারে। এটি লেখকের কল্পনার সাথে মিশ্রিত একটি সৃষ্টিশীল উপস্থাপন। গল্পটি কোনো ব্যক্তি, ঘটনা বা প্রতিষ্ঠানের সাথে মিলে গেলে তা নিতান্তই কাকতালীয়। এই গল্প শুধুমাত্র বিনোদনের উদ্দেশ্যে তৈরি করা হয়েছে। বারে বাবা, এই ঠান্ডায় বারবার যদি রাতে বাথরুমে যেতে হয় তাহলে কি যে সমস্যা। ওহ, গরম শরীরটাকে কম্বলের তলা থেকে বার করে বাড়ি থেকে প্রায় 20 হাত দূরে বাথরুমে যেতে বেশ খানিকটা কষ্ট হচ্ছিল নৃপেন বাবুর। কিন্তু কি করা যাবে, এই জিনিস তো আর বিছানায় করা যায় না। পাশেই ওনার স্ত্রী শুয়ে রয়েছে। তার গায়েও কিছুটা ধাক্কা লাগায় কম্বলটা খানিক ফাঁক হয়ে যায়। শীতের হাওয়া কম্বলের ফাঁক দিয়ে ঢুকে ওনার স্ত্রী রঞ্জনার শরীরটাকেও যেন ঠান্ডা করছে। বিরক্ত হয়ে সে বলল, ওহ, কি করো কি? হ্যাঁ, তোমার কি বুড়ো বয়সও বিমরতি গেল না? কম্বলটা অমন টানছো কেন শুনি? আমাকে ভুল বুঝছো, বাথরুমে যাব। বাবা, তোমার আবার চাপলো? এই তো শোয়ার আগে 3-3 বার গেলে। এবার বলি একটা ডাক্তার দেখাও, বুঝলে? ডাক্তার না দেখালে এবার তুমি সুস্থ হবে না। সুগার টুগার বাঁধিয়ে বোধহয় বসে আছো। যাও দেখি, সরো, দরজাটা ভাজিয়ে দিয়ে যেও। নৃপেনবাবু স্ত্রীর কথায় তেমন কোনো প্রতিবাদ করলেন না। কথাটায় কোনো ভুল নেই। অফিসেও গিয়ে আজ বেশ কয়েকবার ওনাকে ওই বাথরুমে যেতে হয়েছে। সত্যিই কি ডায়াবেটিস হলো? না, এইবার ব্লাড টেস্টটা করাতেই হবে। কি করা যাবে? বেচারা নৃপেনবাবু ছোট্টবেলা থেকেই ইঞ্জেকশনে যে মারাত্মক ভয় পান, আর এই ভয়ের কারণেই তো ব্লাড টেস্ট করা হয় না। দরজার প্রধান কপাটটা খুলে যেই উনি বেরোলেন, বাইরে তখন কুয়াশাচ্ছন্ন পরিবেশ। ঝিঝি পোকা ডাকছে। একতলা বাড়িটা, 3-3টে রুম, একটা রান্নাঘর, একটায় ঠাকুর থাকেন আর একটায় ওনারা স্বামী স্ত্রী। ছেলেটা পড়াশোনা করার জন্যে হোস্টেলে থাকে। গ্রামের থেকে শহরের পথ বেশ খানিকটা দূরত্বের, তাই শহরে থেকে পড়াশোনা করাই নাকি তার সুবিধে বেশি। নৃপেনবাবুর বিয়ে হয়েছে আজ 25 বছর হলো। ছেলেরও পড়াশোনা প্রায় শেষের দিকে। বাবাকে সে আশ্বস্ত করেছে সে চাকরি বাকরি নিয়ে তবেই গ্রামে ফিরবে। জমি জায়গা অনেক আছে নৃপেনবাবুর, তবুও পেশায় উনি ওই স্থানীয় পিয়ন। এইখানেই চাকরিটা করে নিয়েছেন নিজের। পোস্টিং অনেক দূরে ছিল, ওই একজন চেনা পরিচিত বন্ধুর মারফত এই গ্রামেই সেই পোস্টিংটা হয়েছে। এখন তো পিয়নের খুব একটা খাটাখাটনি হয় না। উনি ওনার সাগরেদদের দিয়েই কাজ চালিয়ে নেন। ওই অনলাইনে কী সব জিনিসপত্র মাঝে মধ্যে আসে, সেগুলো আর কি। ঠান্ডায় কাঁপতে কাঁপতে গায়ে কোনো রকম চাদরটা জড়িয়ে দরজার বাইরে বেরিয়ে আসলেন নৃপেনবাবু। 20 হাত দূরে ওনাদের ওই পায়খানা বাথরুমটা রয়েছে। সেকেলে আমলের বাড়ি, তাই চারিদিকে পাঁচিল দিয়ে ঘেরা নেই ঠিকই, তবে কচি কচি বাঁশ দিয়ে একটা বেড়া মতো করা আছে। গাছ গজিয়েছে সেখানে। সকাল হলেই গোয়ালা বাড়ির গরুগুলো এসে ওই লাউ পাতা চিবিয়ে চিবিয়ে খাওয়ার চেষ্টা করে। একদিন তো সে কি অবস্থা,
চাল কুমড়ো পাতা খেতে গিয়ে বোধহয় কাঁটায় খেয়েছে খোঁচা, আর জোরে জোরে ডাক। তখনই তো ঘুমটা ভেঙেছিল নৃপেনবাবুর। রবিবার দিন একটু বেলা করে উঠবেন ভেবেছিলেন, তারপর হাটে গিয়ে দেশি মুরগি কিনবেন। ওই গরুটা চিল্লালো বলেই ঘুমটা ভাঙল। আর উঠেই ওনার স্ত্রী সাপ সাপন্ত করতে শুরু করলেন ওই গরুগুলোকে। বলেন কি না, ওনার লাগানো গাছের সব ফল ওই গরু এসে খেয়ে যায়। নৃপেনবাবু শান্ত করেছিলেন স্ত্রীকে। গ্রামের মেয়ে তো, একটু বেশি মুখরা ওনার স্ত্রীটি, ঝগড়া করতে পারদর্শিনী। আর ঝগড়া করার সময় কপালের ওই সিঁদুরের টিপটা আর সিঁথির সিঁদুরটা যেন আরও বেশি চওড়া হয়ে যায়। ছোটখাটো গড়নের স্ত্রীলোকটি কোমরে কাপড় গুজে হাঁটুর ওপরে কাপড় তুলে যখন ঝগড়া করে, আর বিশেষ করে হাতে মুড়ো ঝ্যাঁটাটা নিয়ে, তখন পুরো মনে হয় সিনেমার আসল খলনায়িকা। যাই হোক, নৃপেনবাবু বাথরুমের সামনে গিয়ে পৌঁছালেন। তখনই ঘটল বিপত্তি। উনি কোথায় ইষ্টনাম জপ করতে করতে বাথরুম করে ঘরে চলে আসবেন তা নয়, বাথরুম থেকেই হাত 15 দূরত্বে একটা ঘর আছে, ওনাদের প্রতিবেশিনীর ঘর। সেখান থেকেই যে শব্দ আসছে, এই শব্দ তো নিশুতি রাত ছাড়া সচরাচর হয় না। উৎসাহী নয়ন ওই দৃষ্টি ভেদ করে দেখতে চাইছে কি আছে ওই শব্দের মধ্যে। কাজেই কলতলার টিউবওয়েলের কলটা না চিপেই বাথরুমে সঞ্চিত কিছুটা জলে পা ধুয়ে আস্তে আস্তে বেরিয়ে এলেন নৃপেনবাবু। এতক্ষণ ধরে উনি কাঁপুনির চোটে করে গান গাইছিলেন, এখন সন্তর্পণে 1 পা 2 পা করে এগোচ্ছেন। ওনার বেড়ার ঘরের সামনে ওই বেড়ারই একটা গেট আছে। ক্যাঁচ করে একটা শব্দ হয় খুললেই। যেই শব্দটা হলো, মুখ থেকে বেরিয়ে এলো, শব্দ করছিস কেন, হ্যাঁ চুপ কর, যেন বেড়ার গেটটারও একটা কান আছে। নৃপেনবাবুর কথা শুনে সেও যেন লক্ষ্মী বাচ্চার মতো চুপ হয়ে গেল। ধীরে ধীরে নৃপেনবাবু গুটি গুটি পায়ে এগিয়ে গেলেন ওই বাড়িটির সামনে। এই বাড়িটি ওনার প্রতিবেশী হারাধন বাবুর। হারাধন বাবু আর ওনার স্ত্রী থাকেন। ওনাদেরও এক ছেলে আছে, বিয়ে দিয়েছেন, বছর 2 মতো হলো। বউটিও চাকরি করে, ছেলেও চাকরি করে, সুখী পরিবার। তবে কাজের মধ্যে একটা বিপদ, ছেলে ছেলের বউকে নিয়ে এখানে থাকে না। ছুটির দিনগুলোয় মাঝে মধ্যে বেড়াতে আসে, আবার কখনো কখনো শহরেই কাটিয়ে দেয়। মেয়েটির বাপের বাড়ি শহরে। মফস্বল এলাকার মেয়ে কি আর এই গ্রামাঞ্চলের পরিবেশের সঙ্গে মানিয়ে গুছিয়ে নিতে পারে নাকি? দেখতে মোটামুটি মেয়েটি, ফর্সা গড়নের চিমছাম চেহারা, তবে বেশ মোটা সোটা। হারাধনবাবুর ছেলেটা আবার বউয়ের থেকে বেশ খানিকটা রোগা মার্কা আর কি, কথাবার্তা খুব কম বলে। পাড়ার লোকজনের সাথেও খুব একটা মেলামেশা নেই এই পরিবারটার। নিমন্ত্রণ হলে বেশিরভাগ ক্ষেত্রেই পাড়া প্রতিবেশীরা এই বাড়িটাকে বাদ দিয়ে যায়, অর্থাৎ এড়িয়ে চলে। হারাধনবাবুর মুখে লাগাটাও 4টিখানি কথা না, একেবারে হাজত বাস করিয়ে ছাড়বে। ওনার হাতে যেন সব সময় সব কিছুর নথিপত্র রেডি থাকে। পাড়ার পাঁচু দোকানদার, যে নাকি চা বিক্রি করে তার দিন চালায়, সে তো ওনার নাম দিয়েছে গ্রামের গোয়েন্দা বলে। কোনো কিছুই নাকি ওনার দৃষ্টির আড়ালে থাকে না। কাজেই ওনার বাড়িতে কি হচ্ছে না হচ্ছে কেউই অতটা গুরুত্ব দিয়ে দেখার চেষ্টা করে না। ছেলের বিয়েতে নিমন্ত্রণ করেছিলেন নৃপেনবাবুকে, সস্ত্রীক গিয়েও ছিলেন তিনি, তবে আপ্যায়ন সেরকম একটা পাননি। খাওয়া দাওয়ায় এমনই অবস্থা যে প্রত্যেকটা লোকই বাড়ি ফিরে বদনাম করেছে। সুনাম তো নয়, খাবার শর্ট পড়েছিল কি না। আসলে হারাধনবাবু বেজায় কিপটে লোক, যেমন উনি, ওনার স্ত্রীটিও জুটেছে একেবারে সেই রকম, যাকে বলে রাজ্যটুক। আস্তে আস্তে বাড়িটার সামনে গিয়ে দাঁড়ালেন। এই পাড়ার মধ্যে 2 তলা বাড়ি এটা। বাইরেটা এখনো রং করা হয়নি, তবে ভেতরটা রং করা মোজাইক পাথর বসানো। হবে নাই বা কেন? ছেলে যে ব্যাংকে চাকরি করে, ক্যাশিয়ার, প্রচুর টাকা মাইনে পায়। এইবার নৃপেনবাবুর চোখটা আপ ডাউন হতে শুরু করেছে।
শব্দটা তো নিচের থেকে আসছে না, এ তো ওপর থেকে শব্দ আসছে। যতটা সম্ভব উনি জানেন যে হারাধন বাবুর ছেলে বা বৌমা কেউই বাড়িতে নেই। ভোর বোধহয় হয়েই এলো, 4:30-5:45। নৃপেন বাবুর বুকের ভেতরটা ধুকবুক ধুকবুক করছে। বাড়ি যাবেন না আর একটু দাঁড়িয়ে থাকবেন শব্দের উৎস সন্ধান করতে? হঠাৎ করে হারাধন বাবুর নিচতলা রান্নাঘরের আলো জ্বলে উঠতেই ভয় পেয়ে গেলেন তিনি। ইস, দেখে ফেললে একটা ছি ছি কাণ্ড, কি না কি ভাববে। ওমা, এদিকে হারাধন বাবুর বউটা রান্নাঘরে রান্না করবার জন্য উঠেছে। এত ভোরে রান্না করে দেয়, ছেলে অনেক দূরে যায় কি না, তার উপরে আবার বাইরের খাবার এনারা কেউ খান না, যা মাইনে পান সবটাই ওই পিনবন্দি করেন আর কি। তা ওনার বউ যখন এত সকালে রান্না করছে, তাহলে ছেলে নিশ্চয়ই বাড়িতে আছে। কিন্তু কাল যে রাত 11:30টায় উনি শুতে গেলেন, তখনও পর্যন্ত তো পাঁচুর দোকানে বসে আড্ডা মারছিলেন খাওয়া দাওয়ার পর। পাঁচুও দোকান বন্ধ করলো, উনিও চলে এলেন। এই গ্রামের রাস্তায় এত রাতে সাধারণত খুব একটা লোক যাতায়াত করে না। লাস্ট ট্রেনটা বেরিয়ে যায় সেই 9:40-এ, তারপরে রেল লাইনে শব্দও হয় না কোনো। তাহলে সন্দেহটা উত্তরোত্তর বাড়তে শুরু করলো। কিছুক্ষণ পর দেখলেন হারাধন বাবু নিজেও নেমে এলেন, কুটনোকোটা করছেন আর স্ত্রীর সাথে কি সব যেন কথাবার্তা বলছেন। ব্যাপারটা বুঝতে পারলেন না নৃপেন বাবু। না, আর বেশিক্ষণ দাঁড়িয়ে থাকা যাবে না, এবার চুপচাপ গিয়ে শুয়ে পড়তে হবে, না হলে কোন সময় আবার রঞ্জনা চিৎকার করে উঠবে। পাশে যদি ওনাকে না পায়, বেচারির আবার ভূতে যে বড্ড বেশি ভয়। সারা রাত বাথরুম চেপে শুয়ে থাকবে, আর ভোরবেলা উঠে কতক্ষণ ধরে যে বাথরুমে বসে থাকবে, তবুও রাতে উঠবে না, এতই সে ভীত। আস্তে করে দরজাটা ভেজিয়ে শুয়ে পড়লেন নৃপেন বাবু। তাকিয়ে দেখলেন একবার স্ত্রীর মুখের দিকে। না, অঘরে সে ঘুমোচ্ছে। কিন্তু সকালে বিষয়টা নিয়ে একটু তো আলোচনা করতেই হবে। ব্যাপারটা কেমন হলো ঠিক বুঝে উঠতে পারছেন না নৃপেন বাবু। সকালবেলা স্ত্রীর ঝগড়ার কণ্ঠে ওনার ঘুমটা ভাঙল। আজকেও তিনি ঝাঁটা হাতে কার যেন গুষ্টির তুষ্টি উদ্ধার করছেন। চিৎকার করে করে বলছেন, কোন হাটের মরা আমার গেটটা খুলে রেখে গেছে? বলি, পাঁচিল দিয়ে ঘিরতে পারি না বলে কি আমার টাকার অভাব? আমার ছেলে চাকরি পাক, আমিও দোতলা বাড়ি তুলবো, চারিদিকে পাঁচিল দেব, আমার বেড়ার গেটটা হাওদা করে খুলে রেখে দিয়ে গেছে গো। ইস, আমার ছোট্ট ছোট্ট ফুল গাছগুলো। হ্যাঁ হ্যাঁ রে, তোদের বাড়ির গরু কি আমার বাড়ির ফুল গাছ ছাড়া আর কিছু খাবার চেনে না? ভুলে গেছিলেন নৃপেন বাবু, গতকাল রাতে তাড়াতাড়ি বাড়ি ফিরতে গিয়ে ওই বেড়ার গেটটা বন্ধ করতে ভুলে গিয়েছিলেন। নাকি ভয় পেয়েছিলেন যদি হারাধন বাবু দেখে ফেলে? কাজেই বিছানায় চুপচাপ মুখ বুজে শুয়ে রইলেন তিনি। বয়স তো কম হলো না। প্রথম প্রথম রঞ্জনার মুখ থেকে একটাও শব্দ বেরোতো না, কিন্তু বছর ঘুরতেই ছেলেটা জন্মানোর পরই রঞ্জনার চণ্ডীরূপ প্রকাশ পেল। সৌভাগ্যবান পুরুষ উনি যে একই জীবনে রঞ্জনার মধ্যে সব রকম দেবী রূপকে দর্শন করতে পেরেছেন বলে। এইবার একটু বেলা হতেই বিছানা থেকে উঠলেন তিনি। প্রাতঃকর্ম সেরে স্ত্রীর কাছে আহ্লাদিত কণ্ঠে বললেন, সকালবেলা কার গুষ্টি তুষ্টি মারছিলে গো? আর বলো না, কোন ঘাটের মরা, মর মর, মরবি খুব শিগগিরই। আমার বেড়ার গেটটা হাউদা করে খুলে রেখে দিয়ে গেছে। নাও ধরো তোমার চা। না, ওই চা আমার পেটে আর যাবে না। কেন, তোমার আবার চায় আপত্তি কোথায়? দুধ চা খেতে ভালোবাসো, দুধ চাই করে দিয়েছি, ধরো দেখি। থাক, পাঁচুর দোকান থেকেই খাবো। ওটা সাপসাপন্ত চা তো। আগেকার দিনে মুনি ঋষিদের দেখো নি, ওই জলের মধ্যে মন্ত্র পড়ে গায়ে ছুঁড়ে মারতো, তেও তো জলের জিনিসই। খাওয়ার পরে তোমার অভিশাপ কার গিয়ে লাগবে তার ঠিক আছে? মরণ, তা আমি তোমায় বুঝি গাল দিয়েছি? তোমার খেয়ে দে কাজ নেই, তুমি বেড়ার গেট হাওদা করে খুলে রাখবে? কথাটা চেপে গেলেন তিনি, আর বাড়ালেন না। গায়ে চাদরটা জড়িয়ে বেরিয়ে পড়লেন। বললেন, বাজারের ব্যাগটা এদিকে দিয়ে যাও, ওই বাজার থেকে ঘুরে আসি। হ্যাঁ তাই যাও, একটু বেশি করে সবজি এনো, বাড়িতে সবই বারন্ত। স্ত্রীর কাছ থেকে বিদায় নিলেন তিনি। আসলে মনটা খুব উসখুস করছে।
আজকে পাঁচুর দোকানে বসে ব্যাপারটা নিয়ে একটু ডিসকাস করতে হবে তো। কি এমন ঘটলো হারাধনের বাড়িতে? পাঁচুর দোকানে পৌঁছাতেই এক গাল হাসি দিয়ে পাঁচু বলল, আরে এই যে নৃপেনদা, আরে বসো বসো। কি ব্যাপার, আজ সকাল সকাল এত হাসি হাসি মুখ? আর হাসি বলো কেন, হার কিপ্টেটার হেবি মজা হয়েছে। মজা? কি হয়েছে? পাড়ায় হার কিপ্টে বলতে ওই হারাধন বাবুকেই একেবারে সকলেই চিহ্নিত করে। বললেন, আর বলো কেন, ছেলের বউটা নাকি টিকবে না। হ্যাঁ বলো কি হে, যা তুমি শুনছো তাই বলছি। তোমাদের কানে কি করে এলো এই কথা? আর বলো কেন, এই তো গতকালকে চা পাতা শেষ হয়ে গেছিল বলে বাজারে গিয়েছিলাম, বড় বাজারে। সেইখানে গিয়েই জানতে পারলাম বড় বাজারে যার কাছ থেকে আমি চা পাতা আনি সে কিনা হারাধন বাবুর ছেলের শ্বশুর বাড়ির পাড়া প্রতিবেশীর লোক। মেয়েটা নাকি বেজায় ভালো, বাপ মায়ের একমাত্র সন্তান। শুধু দোষের মধ্যে একটু বাপ মা নেওটা। তা হবে নাই বা কেন? মেয়ের বিয়ে হয়ে গেছে, বাপের বাড়ি থেকে শ্বশুর বাড়ি এসেছে, মানে তো এই নয় যে বাপের বাড়ির বাবা মাকে জলে ফেলে দেবে। কথাটাই সাই কেটে নৃপেনবাবু বললেন, তাই তো তাই তো, এই আমার স্ত্রীকেই দেখো না, বিয়ে হয়ে আসার পর যখনই বায়না করতো তখনই ওই অঁচপাড়া গায়ে ছুটতাম। কি করব, শ্বশুর শাশুড়িকে দেখাটাও তো আমার কর্তব্য। আমার বউ দায়িত্ব নিয়েছে আমার বাবা মাকে দেখার, আর আমি বুঝি তার দায়িত্বটা নেব না? হ্যাঁ হ্যাঁ দাদা, সে আমরা খুব ভালো করেই জানি আপনি সজ্জন ব্যক্তি, আপনার ছেলেকেও সেই শিক্ষাতেই বড় করছেন। সে আপনাদের আশীর্বাদে আর কি। তবে সেদিন একটা অদ্ভুত ব্যাপার লক্ষ্য করলাম অশোকবাবু। কি ব্যাপার? অশোকবাবু ভ্রুকুটি করে জিজ্ঞেস করলেন নৃপেনবাবুকে। উনি চায়ে চুমুক দিয়ে বললেন, সেই দিন এই তো তাও মাসখানেক মতো হয়েছে হয়তো। এরকম কথা তো আপনার মুখেই প্রথম শুনলাম, ছেলে নাকি বউয়ের সাথে সংসার করবে না। একটা বিরাট বড় পার্সেল এসেছিল ওই হারাধন বাবুর নামে। লোকটা এমনি কিপ্টে, কিন্তু অত টাকা দিয়ে পার্সেল নিয়ে আসলো বাইরের থেকে, নিয়ে যাওয়ার নাম নেই। হ্যাঁ, আমি তো ভ্যানে করে নিয়ে ওনার বাড়ির সামনে হাজির, বলছে আপনার পার্সেল আপনি রাখেন। প্রথমে ভেবেছিলাম অন্য কোথাকার হারাধন বোধায়, কিন্তু পরে ঠিকানা দেখে বুঝতে পারলাম এটা আমাদের কিপ্টে বুড়ো। আমাকে দেখে সে কি ঝগড়া, বলে কিনা ও পার্সেল ওনার নয়। ছেলে সামনেই ছিল, বউমাও সামনে। আমি তো বেজায় অপমানিত। তা ছেলে সেটা চেক করে বাপের দিকে কেমন করে তাকালে, বাপের মুখটা দেখলাম ওই ভেজা বিড়ালের মতো হয়ে গেল। তারপরে ছেলে বললে, ওরা যখন দিয়েছো তখন ঘরে ঢোকাও, লজ্জা পাওয়ার কি আছে? এই তো আমাদের ইয়েটা জেঠু, তুমি রেখে যাও। বলেন কি? হ্যাঁ, আরে আপনার মুখে এখন শুনলাম। তা সেই পার্সেলই ওনার এই বিপদের কারণ না তো? ভগবানই জানেন নৃপেনবাবু, কি করে বলবো বলেন তো। ওর বাড়ির চৌহদ্দির খবর আজ অব্দি কেউ জানতে পেরেছে? এদিকে হারাধনবাবু নিজে গোটা পাড়ার খবর মাথার মধ্যে ঢুকিয়ে রাখে। হারামি লোক একটা। কিন্তু সবাই তো আর সমান হয় না। রিটায়ার্ড অফিসার অশোকবাবু কথাটা বললেন। আমরা তো প্রথমটা বিশ্বাস করিনি পাঁচুর কাছ থেকে, পরে নিজেরা যাচাই করে দেখলাম। যাচাই করে দেখলেন মানে কি? কি আর বলবো দাদা, এই বয়সে ওসব কথা বললে শরীরে একটা অন্য রকমের ব্যথা জাগে যে। ব্যথা? কি এমন ব্যথা একটু বলেন শুনি। আবার আপনার শরীরে কোনো অসুবিধে হবে না তো? হে বাবা, আমার আবার অসুবিধের কি আছে, বলেন না একটু শুনি। ছেলে যে বন্ধুর বউয়ের প্রেমে পড়েছে। সবে মুখে চা ছিল নৃপেনবাবুর। কথাটা শোনা মাত্রই মুখ থেকে চাটা ফুকফুক করে বেরিয়ে এলো। হাসি পেল না বিষম খেলেন ঠিক বোঝা গেল না, তবে এটা বোঝা গেল ওই কিপ্টে বুড়োর এমন অবস্থায় সবাই বেশ খুশি। ভীত সন্ত্রস্ত হয়ে থাকতো পাড়া প্রতিবেশীর লোকজনেরা। সেই লোকের উচিত শিক্ষে হয়েছে। নিজের বউটাকে নিয়ে সংসার করতে পারলো না, সে কিনা পরের বেটার তার বউকে নিয়ে ঘরে রাখছে। ভাবতে পারছেন পাড়ার কি অবস্থা? অনেক রাতে নাকি ওই বন্ধুর বউটাকে নিয়ে ঘরের ভেতর আসে, তারপরে কেষ্টলীলা করে আর কি। তারপর সকালবেলা ওই কাক ডাকার আগেই দৌড় মারে। সকলেই হেসে উঠলেন হো হো করে। নৃপেনবাবুও হাসলেন।
তবে ওই শব্দটা ওনাকে আরো বেশি করে কাছে টানতে লাগলো। অশোকবাবু বললেন, বুঝলেন দাদা, নিজের ছেলে পড়াশোনা করছে, করুক, বিয়ে দিয়ে ছেলে বৌমাকে আলাদা রাখারই বন্দোবস্ত করবেন। এইখানে ঘরবাড়ি করে রাখার চিন্তা ভাবনাও রাখবেন না, তাহলেই কিন্তু ছেলের বউ হাওয়া আর ছেলেও হাওয়া। বলেন, আমরা কি ওই শিক্ষায় ছেলে মেয়েকে বড় করেছি যে ওরা এমন নাক কাটাবে আমাদের? কথাটা সায় কাটলেন নৃপেনবাবু সহ আরও 5 জন প্রবীণ ব্যক্তিত্ব। তারপরে প্রত্যেকেই বাজারের ব্যাগটা হাতে নিয়ে বাজার করে যে যার বাড়ির দিকে রওনা হলেন। নৃপেনবাবুর মন মেজাজ তখনও ওই অশোকবাবুর কথায় আটকে। শেষ পর্যন্ত ছেলেটা বন্ধুর বউয়ের পাল্লায় পড়ল। ছি 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 ছি, কত ভালো ছেলে, সংসার করতে পারল না। এসব আপাতমস্তক চিন্তা করতে করতেই ঘরে ঢুকলেন। স্ত্রী বললেন, এ কি, একেই তো এলে বেলা করে, তার উপরে যা যা আনতে বলেছি সব ভুলে গেলে? হ্যাঁ, দেখি ব্যাগ দাও। আহারে, যা এনেছো এই দিয়ে আজকে কাজ করতে হবে। যাও দেখি, বসো, রুটি করেছি, খেয়ে নাও। স্ত্রীর সাথে আর কোনো কথা বাড়ালেন না নৃপেনবাবু। চুপচাপ খাবারটা গলৎকরণ করে নিলেন। তারপর রাতের জন্য অপেক্ষা করলেন। কখন রাত হবে আর কখন ওই শব্দটা আবার উনি শুনবেন। চুরির খচখচ শব্দ, নিঃশ্বাসের ওঠানামার শব্দ, আর বোধহয় একটা চিৎকারের মতো শব্দ। সব মিলিয়ে মিশিয়ে এই শীতের নিশুতি রাতে কামের আগমনের কথা ভাবতেই নৃপেনবাবুর ষষ্ঠ ইন্দ্রিয় ওনাকে স্পষ্ট জানিয়ে দিল ওনার সেই ক্ষমতা এখন নেই। ওনার সবটাই এখন নুইয়ে পড়েছে। ডাক্তার বুঝি এবার দেখাতেই হবে। রাত বাড়তেই নৃপেনবাবু আজ চটজলদি শুয়ে পড়লেন। স্ত্রী বেশ অবাক। কি ব্যাপার বলো তো, আজ সারা সকাল ধরে বাড়ি বেরোলেই না, আজ কাজেও গেলে না, আজ কি কোনো চিঠিপত্র আসেনি নাকি? না, খোঁজ নিয়েছিলাম, ফোন করেছিলাম, আজ সকাল থেকেই শরীরটা ম্যাচম্যাচে। কই, আমি তো তোমার গা ধরে কিছুই বুঝতে পারছি না। সবই তো ঠিক আছে। সব সময় কি আর শরীরের বাইরে কোনো অসুখ হয় গিন্নি? ওটা মনের ভেতরেও হয়। মরণ দশা, বুড়ো বয়সে ভীমরতি। এখন আবার তোমার শরীরে কি প্যান প্যানানি হলো? শুনলে পিত্তি জ্বলে যায়। সরো দেখি। বলে ওনাকে ঝাঁঝি মেরে সরিয়ে কম্বলটা টেনে জুত করে গায়ে দিলেন তিনি। নৃপেনবাবু স্ত্রীর দিকে ঝুঁকে পড়ে গালে আলতো করে নিজের দাড়ির স্পর্শ করতে করতে বললেন, শোনো না, বিয়ের পরের কথাগুলো তোমার মনে পড়ে? তোমার কি হয়েছে বলো তো? হ্যাঁ, এই তো 14 বার বাথরুম করতে উঠবে, তা তোমার আবার এত রস আসছে কোত্থেকে? সারাদিন হাড় ভাঙা খাটুনি করে আমার গতর ব্যথা। আমাকে রক্ষে দাও বাপু, কদিন পরে ছেলে বাড়িতে আসবে, এইসব দেখতে পেলে ছেলে আত্মহত্যা করবে, বুঝলে? বুড়ো বয়সে বেলের লাপানা। সরো। ধাক্কা দিয়ে শুয়ে পড়লেন তিনি। কিন্তু নৃপেনবাবুর মন তো মানে না। আজকেও রাতে উঠতে হবে, উঠতেই হবে। অশোকবাবু বললেন, ছেলেটা নাকি বন্ধুর বউ নিয়ে এসেছে। নিজের স্ত্রীর মধ্যে যা নেই, বন্ধুর বউয়ের মধ্যে তাই আছে, নিশ্চয়ই আছে এমন কিছু যেটা আজ আবিষ্কার করতেই হবে। সারা রাত ঘুমোতে পারলেন না। রাত যখন 1টা-1:30 বাজে তখন বুঝতে পারলেন একটা মোটর সাইকেল দূরের রাস্তা দিয়ে পাড়ায় ঢুকছে। এইটা তো হারাধনবাবুর ছেলের মোটর সাইকেল, বিয়ের পরে উপহার পেয়েছিল। কিন্তু দুঃখের বিষয়, ছেলে মোটর সাইকেল চালাতে পারতো না, এখন হয়তো শিখেছে। হ্যাঁ, মোটর সাইকেলটা এসে বাড়ির সামনে দাঁড়ালো হারাধনবাবুর। সঙ্গে সঙ্গে বাড়ির দরজাটা খুলে কারা যেন বেরিয়ে এলো। এই তো হারাধনবাবু আর ওনার স্ত্রী না? নিশুতি রাতে ওই জ্যোৎস্নার আলোয় বেশ স্পষ্ট দেখা যাচ্ছে ওই দৃশ্যপটটা। উফ, উঠি। তুমি ঘুমোওনি? এ কি, তুমি জেগে আছো? তুমি ঘুমোওনি নাকি? শরীরটা খারাপ করছে? না না, শরীর খারাপ করবে কেন, বাথরুম পেয়েছে। হো, তাও ভালো। তোমার চোখে ঘুম নেই কেন গো? তোমার জন্য চিনতে হচ্ছে তাই। বাবুটাও বাড়ি থাকে না, তুমি একা একা এমন অসুস্থ শরীর নিয়ে। ছেলেটা কবে যে চাকরি বাকরি পাবে, কবে যে বিয়ে করে বউ নিয়ে আমাদের সঙ্গে থাকবে? ও আশা করো না। কেন,
ছেলেপেলেকে বড় করেছি, কর্তব্য জ্ঞান যখন হবে ঠিক করবে। এখানে এসে আমাদের সঙ্গে থাকবে ও আশা করা আমাদের উচিত না। এ আবার কেমনতর কথা? আমি বুঝি সংসার করিনি, তা আমার ছেলে কেন করবে না? আর ছেলের বই বা কেন করবে না? সে তোমার কপালে হলে হবে। নাও ঘুমোও দেখি। তুমি যে বললে বাথরুমে যাবে, হ্যাঁ সে তো যাব, আমিও যাব, চলো। খারাপ লাগেন নৃপেন বাবুর। এ কি রে, যে মহিলা কিনা একবার কম্বলের তলায় ঢুকলে আর বেরোতে চায় না, সে এখন বাথরুমে যাবে? বিষয়টা হজম হয় না ওনার। বলে, আচ্ছা মুশকিল, তোমার আবার বাথরুম কবে থেকে পায়? এ কি, আজকে পেয়েছে? চলো সরো দেখি। ইস, পাটা গরম হয়ে গিয়েছিল, ঠান্ডা হয়ে গেল, ভালো লাগে না। সুতরাং স্ত্রীকে নিয়ে উঠতেই হলো। আস্তে আস্তে বিছানা থেকে উঠে এলেন। প্রথমে স্ত্রী গেল বাথরুমে, তারপরে উনি। কিন্তু ওনার দৃষ্টি হারাধন বাবুর বাড়ির দিকেই তখন। আলো জ্বলছে না। যারা ঘরে ঢোকার তারা ঠিক ঢুকে গেছে। ইস, আজকে রঞ্জনার জন্য কিছু দেখা হলো না। মন খারাপ করে চুপচাপ শুয়ে পড়লেন তিনি। কিন্তু ঘুম কিছুতেই আসে না। কিছুক্ষণ পর যখন ঘুমটা ভাঙল, তখন ভালো করে দেখলেন, হ্যাঁ, ওনার স্ত্রী অঘরে ঘুমোচ্ছে। কাজেই এইটা সুবর্ণ সময়। এখনই উঠে দেখতে হবে হারাধন বাবুর বাড়িতে ঠিক কি হচ্ছে। প্রথম বউটা নাকি সংসার করতে আসে না, এছাড়া বন্ধুর বউয়ের সঙ্গে থাকে। এইসব দৃশ্য দেখতে গেলেও শরীরটা একেবারে কাঁটা দিয়ে ওঠে কি না। রঞ্জনা যতই বলো বুড়ো বয়সের ভীমরতি, এইসব দেখতে সবারই ভালো লাগে। হারাধন বাবুর বাড়িটা দেখার জন্য নৃপেনবাবু আস্তে আস্তে উঠলেন। এতটাই সন্তর্পণে যে কেউ টের পাবে না, এমনকি পাশে শুয়ে থাকা প্রাণীটিও টের পেল না। আস্তে আস্তে দরজা খুলে উঠে এলেন তিনি। ওনার নিঃশ্বাস বাড়ছে, মনের ভেতরে ধুকপুকানি, হৃৎস্পন্দন 10 গুণ বৃদ্ধি পাচ্ছে। যত এগোচ্ছেন তত বেশি ওই স্পন্দনের শব্দটা আরও তীব্র থেকে তীব্রতর। আজকে বেড়ার গেটটা ক্যাঁচ করে খোলার সময় কোনো শব্দ হলো না। সেও লক্ষ্মীমন্ত হয়েছে। যখন হারাধন বাবুর বাড়ির সামনে এসে দাঁড়ালেন, তখন বুঝতে পারলেন শব্দটা ওপরের ঘর থেকে আসছে। কিন্তু উনি ওপরের ঘর থেকে দেখবেন কি করে? দেখাটা তো দুষ্কর ব্যাপার। ছেলেটা বাড়ি এসেছে এটা একদমই ঠিক, কিন্তু কাকে নিয়ে এসেছে সেটাই তো দেখা হলো না। আস্তে আস্তে জানলা দিয়েই ওঠার সিদ্ধান্ত নিলেন নৃপেনবাবু। উঠছেন, প্রথম জানলা টপকে একটু নজরদারি করলেন। নিচে তাকিয়ে দেখে নিলেন কেউ ওনাকে দেখছে কিনা। কুকুরগুলোর আবার বাচ্চা হয়েছে, কোন সময় ঘেউ করে দেবে একটা কামড়, আর তখন নিতে হবে ইঞ্জেকশন। না, নিচে কেউ নেই, কাজেই আরও একটু দেখা যেতেই পারে। মনকে সামলে উনি আস্তে আস্তে আবার ওপরে উঠতে শুরু করলেন। এই তো দোতলার জানলাটা, যদিও ভেতর থেকে বোধহয় বেজানো, তবুও জানলায় কাঁচ তো নেই যে বাইরের জিনিস দেখা যাবে ভেতরের জিনিস না, তা নয়, ভেতরটা স্পষ্ট দেখা যাবে। একটু ভেজানোই আছে। কাঠের ওই জানলার ফটকটা আস্তে করে টান মারলেন তিনি। সঙ্গে সঙ্গে ভেতরের দৃশ্য দেখে ওনার চক্ষু চড়ক গাছ হয়ে গেল। একটি সুন্দরী নারী বিছানায় শুয়ে রয়েছে। তার শরীরে এতটুকু কাপড়ের আবরণ নেই, সবটাই স্পষ্ট। তার বক্ষ, তার উরু, তার পেট, তার গলা, এমনকি তার মাথার চুলটা পর্যন্ত। নিঃশ্বাস পড়ছে তার অত্যন্ত জোরে জোরে। এবং তার সামনে দাঁড়িয়ে রয়েছেন যে পুরুষটি, সেই পুরুষটিকেও নৃপেনবাবু খুব ভালো করেই চেনেন। হে তো হারাধনবাবুর ছেলেটা। ছেলেটি আস্তে করে নারীটির কাছে এলো। নারীটি কিছু একটা বলতে যাচ্ছিল। ছেলেটি নারীটির ঠোঁটের ওপর ঠোঁট রাখল। নৃপেনবাবুর অবস্থা তখন খুব খারাপ। এরপরে ছেলেটির হাত দুটো চলে গেল নারীটির উদ্ধত সেই বুকের ওপরে। এক হাত দিয়ে চেপে ধরল বাঁ দিকের বুকটি। সঙ্গে সঙ্গে নারীটি মুখ থেকে একটা অদ্ভুত শব্দ বার করল। ভালো লাগলো নৃপেনবাবুরও। তারপরে নারীটির শরীরের আবরণ একটা একটা করে খুলতে খুলতে হারাধনবাবুর ছেলেটা চলে এলো মেয়েটির পেনটির কাছে। সেটাকে টান মেরে খুলে প্রবেশ করলো নিজে সজোরে। অমনি একটা শব্দ হলো। সেই শব্দটা কেমন যেন, ঠিক চিৎকারেরও না, আবার পরম তৃপ্তিরও না,
নৃপেনবাবু দেখতে পেলেন হারাধনবাবুর ছেলেটা সন্তর্পণে খেলা করছে ওই নারী শরীরটার ওপরে। একবার, দুবার, তিনবারের বার। এবার নৃপেনবাবুই ধূপ করে পড়ে গেলেন ওপর থেকে। সঙ্গে সঙ্গে একটা শব্দ হলো। শব্দ হওয়ার সাথে সাথেই হারাধনবাবুর বাড়ির চারিদিকে আলো জ্বলে উঠল। ভাগ্যিস ওই জানলার দিকে কোনো আলো ছিল না। নৃপেনবাবু লুঙ্গি তুলে দৌড় মারলেন বাড়ির দিকে। আজকেও বেড়ার দরজা খোলা অবস্থাতেই উনি নিজের ঘরে ঢুকে পড়লেন। দরজাটা বন্ধ করে আবার স্ত্রীর দিকে তাকিয়ে দেখে নিলেন সে ঘুমোচ্ছে কিনা। হ্যাঁ, সে অঘরে ঘুমোচ্ছে। নৃপেনবাবু কাঁপতে কাঁপতে কোলবালিশটা আঁকড়ে ধরে চুপচাপ শুয়ে পড়লেন। কোনো কথা বলতে পারলেন না। ওনার নিঃশ্বাস তখন প্রবল বেগে উত্তপ্ত, শরীরটাও উত্তপ্ত। কিন্তু পাশে শুয়ে থাকা মহিলাটিকে ধরা যাবে না। সে বিচুটি পাতা, ধরলেই হাত চুলকবে, মনে শান্তি আসবে না। পরের দিন সকালেও ঘুম ভাঙলো ওনার স্ত্রীর সেই সাপ সাপন্ত শুনে। আজকেও সে কাকে অভিশাপ দিচ্ছে। দূর, এই মেয়ে ছেলেটাকে নিয়ে আর পারা যায় না। সকালে উঠে বিষণ্ণ মনেই চলে গেলেন পাঁচুর দোকানে। চা খেয়ে বাজারটা সারবেন। আজকে যেতেই হবে অফিসে, না হলে ছাড় নেই। কালকের অনেক পেন্ডিং কাজ পড়ে আছে। ছেলেপেলেগুলোকে পাশের গ্রামে পাঠাতে হবে। সকালে কোনো রকম দুটো নাকে মুখে গুজে সাইকেলটা নিয়ে বেরিয়ে পড়লেন। বেরোনোর সাথে সাথে এক রাশ কাজের লিস্ট হাতে চলে এলো। ওনার ঠিক করা লোকজনকে বলে দিলেন ফোন করে কোথায় কোনটা পৌঁছে দিতে হবে। ওদেরকে উনি মাইনে দিয়ে পোষেন। কাজেই তারা এসে নিজেদের পার্সেলটা নিয়ে যেতে শুরু করলো। ঠিক অমন সময় হারাধনবাবুর ছেলেটাকে দেখে বেশ খানিকটা ঘাবড়ে গেলেন তিনি। আরে, টুকাই না? হ্যাঁ, ভালো আছো নৃপেন জেঠু? হ্যাঁ, ভালো আছি। কি খবর? এই চলছে। তা রঞ্জিতের খবর কি? ভালো, পড়াশোনা করছে। চাকরি বাকরি করার ইচ্ছা আছে তো? সে তো আছেই। তা ভালো, চাকরি বাকরি করে ওকে বরং গ্রামেই নিয়ে এসো, এখানেই সেটেল হবে। সেরকমই তো ইচ্ছে তোমাদের? না রে বাবা, কেন গ্রামে আনার কি দরকার? সে যদি বিয়ে করে বউ নিয়ে শহরে ভালো থাকে তাহলে। সঙ্গে সঙ্গে ছেলেটার চোখটা কেমন যেন জ্বলে উঠল দেখতে পেলেন। ছেলেটি বলল, আমার না একটা পার্সেল আসার কথা আছে, বড় সড়ো। হ্যাঁ, দেখো তো এসেছে কিনা। আচ্ছা আচ্ছা, দেখছি। কবে আসার কথা? আজকালের মধ্যেই আসার কথা, খুব দরকারি, দেখো তো। উনি ভালো করে খুঁটিয়ে দেখলেন, বললেন, হ্যাঁ পার্সেল তো এসেছে, সেটা একটু আনার ব্যবস্থা করো না, খুব ভালো হয়। হ্যাঁ করছি। অভিজিৎ, দেখো তো। অভিজিৎ নির্দিষ্ট ঘরটা দেখিয়ে দিলেন। টুকাই বলল, এই তো আমার পার্সেল, এই যে আমার নাম খোদাই করা। এত বড় পার্সেল? পার্সেলটা বিরাট বড়, একটা মানুষ সমান। টুকাই হেসে বলল, হ্যাঁ, এছাড়া আর গতি আছে নাকি? যাই হোক, আসি। হ্যাঁ, আচ্ছা। নিয়ে যাবে কি করে বাবা? আর ঠিক আছে, এই তো আমার গাড়ি আছে। গাড়ি? তুই মানে? হ্যাঁ, ওই মোটর সাইকেলটা শ্বশুরবাড়ি থেকে দিয়েছিল, তাই আমার আছে। এটা শিখে গেছি চালাতে, এটা নিয়েই যাব। আসি। হ্যাঁ, আয়। একবার ইচ্ছে করছিল না ছেলেটিকে জিজ্ঞেস করতে, তোর ডিভোর্স হয়ে গেছে রে বাবা? শুনে খুব খারাপ লাগলো, কিন্তু বলতে গিয়েও বলতে পারলেন না। কৌতূহলী মন বারবার জানতে চাইছে ওর মধ্যে কি আছে, কি এমন জিনিস, দামও কিন্তু প্রচুর, তা দিয়ে আনা। অভিজিৎ হাসছে যখন টুকাই ওটাকে গাড়ির মধ্যে সুন্দর করে বসিয়ে নিয়ে যাচ্ছে। ওর স্কুটির সামনেটায় এমন করে ওটাকে বসিয়েছে যেন ওর প্রেমিকা। কিরে অভিজিৎ, হাসিস কেন ওর দিকে তাকিয়ে? স্যার, ওটা কি এলো জানেন? কি? পুতুল। পুতুল। তুই হাসিস কেন? আপনারা সব বুঝবেন না স্যার, যার বউ নেই তার ওটাই মোক্ষম যন্ত্র। শব্দও হবে না, এদিকে ফুল মস্তি আর ফুল আনন্দ। তাছাড়া শুনেছি ছেলেটার নাকি ডিভোর্স হবে খুব তাড়াতাড়ি। ওর বউ ওর বাবা মার সঙ্গে সংসার করতে চায় না, গ্রামের তো, তাই ছেলেটিও আবার বাবা মাকে ছাড়তে পারবে না। অনেক কষ্টে বাবা মাকে পড়াশোনা করিয়েছে, তাদের প্রতি একটা কর্তব্য আছে তো। তুই এসব কথা কি করে জানলি? স্যার, এসব কথা হাওয়ায় ওড়ে, আপনি শোনেননি নাকি? এমন করছেন। তাই ছেলেটি স্পেশালি একটা পুতুল অর্ডার করে এনেছে, যে পুতুলটা শারীরিক সমস্ত সুখ ওকে দেবে।
শুধু সুখই নয়, ইচ্ছে করলে শব্দটাও যুক্ত করতে পারবে। কি করবে, অল্প বয়সী বাচ্চা ছেলে, সব রকম সুখই দরকার হয়। তবে ও আর বিয়ে থা হয়তো করবে না, একবার যদি এই সুখ ভোগ করতে পারে। হ্যাঁ। নৃপেনবাবু ঘেমে গিয়েছেন। অভিজিৎকে ডেকে বললেন, হ্যাঁ বলছি অভিজিৎ, কীরকম দাম পড়ে? অনেক টাকা স্যার। কেন, আপনিও অর্ডার করবেন নাকি? হে বাবা, কি কি সব যে বলো। হ্যাঁ স্যার, অর্ডার করতে পারেন, হেবি দারুণ জিনিস, গোটা শরীর মাসাজ হয়ে যাবে আপনার এমনিতেই। অভিজিৎ কেমন একটা দুষ্টু হাসি দেয়। নৃপেনবাবুর মনেও যে ইচ্ছে হয়নি তা নয়। এই জন্যই গতকাল রাতে যখন দেখেছিলেন হারাধনবাবুর ছেলেটাকে, চুল দেখতে পেয়েছিলেন মেয়েটার, কিন্তু মুখ দেখতে পাননি। চরম মুহূর্তে চিৎকারের বদলে কুঁই করে একটা শব্দই শুধু শুনেছিলেন, বাকিটুকু না। ছেলেটা বোধহয় কারো পুতুল এনে রাখে, আর সেই পুতুলকেই পাড়া প্রতিবেশী দেখেছে আর ভেবেছে বন্ধুর বউ। বাহ, ভালোই তো জিনিস। কিন্তু নৃপেনবাবু এই পুতুল এনে রাখবেনটা কোথায়? আচ্ছা, ছেলে আসবে খুব তাড়াতাড়ি, ছেলেকে জন্মদিনে উপহার দিলে হয় না? নাহলে বউকে বললে হয়, তোমার তো ছোটবেলার পুতুল খেলার শখ পূর্ণ হয়নি, তাই এনে দিয়েছি। এবার বউ রাত্রেবেলা গভীর ঘুমে যাবার পর না হয় নৃপেনবাবু নিজেই, যেমন ভাবনা তেমন কাজ। ঠিকানা জোগাড় করতে কষ্ট হলো না নৃপেনবাবুর। ঠিক ঠিকানাতেই অর্ডার চলে গেল। আর অর্ডার আসার পরপরই ডেলিভারি ডেটটা যেদিন সামনে এলো, সেই দিনই হাজার ঘন্টা ভয় লাগছিল নৃপেনবাবুর। অভিজিৎকে 7 তাড়াতাড়ি ছুটি দিয়ে দিয়েছিলেন, আর আজকে প্রায় ওনার অফিস ফাঁকা, স্টাফ নেই বললেই চলে। লরি করে যখন পার্সেলটা এসে থামলো, তখনও আশেপাশে দেখে নিলেন নৃপেনবাবু। না, কারও চোখ পড়েনি। বিকেল গড়াতেই পৌঁছে গেলেন বাড়ি ওই পার্সেল নিয়ে। স্ত্রীকে বললেন, তোমার জন্য উপহার আছে। বাবা, হঠাৎ করে আমার জন্য উপহার? ব্যাপারটা কি বলো তো? তুমি বড্ড বেশি প্রশ্ন করো। দেখো তো কি এনেছি। ও মা, এ তো একটা পুতুল। তোমাকে সারা সকাল ধরে ফোন করছি, ফোন ধরো না। আহা, তুমি কথা কম বলো, আগে দেখো সুন্দর হয়েছে। তা পুতুল দিয়ে আমি কি করব? এই দেখো, এ কি সুন্দর বসতে পারে, উঠতে পারে, জিভ বের করতে পারে। দেখেছো, এমন করছো যেন বিছানায়ও শুতে পারে। যত সব। যাই হোক, বাবু এসেছে বাড়ি। বাবু, আয় বাবু। রঞ্জিত এসেছে? হ্যাঁ, সকাল থেকে ফোন করছি তোমাকে সেটা বলবো বলেই। সব তাড়াতাড়ি বেরিয়ে গেলে ফোনটা অবধি নিয়ে গেলে না। লোককে দিয়ে খবর পাঠিয়েছিলাম, তারা বলল তুমি নাকি তাদের আজকে ছুটি দিয়েছ। ছেলে এলো ঘরে। হ্যাঁ মা, ডাকছো কেন? কি হয়েছে? দেখ, তোর বাপের কাণ্ড দেখ। বুড়ো বয়সে ভীমরতি হয়েছে। তোর বাপ পুতুল কিনে এনেছে, দেখেছিস? দেখ। ছেলের পুতুলটি দেখে বোঝার জন্য 1 মিনিটও সময় লাগলো না। সে বুঝতে পারলো ওটা কি। মা, চা করো তো। ছেলে আগিয়ে গেল বাপের কাছে। বাবা, কি করেছো তুমি এটা? মা সরল সাদাসিধে বোকা, বোঝে না, কিন্তু আমি তো জানি এটা কি পুতুল। কি করেছো তুমি? বাবা দেখ, আমি বুঝতে পারিনি তুই বাড়ি চলে আসবি। না হলে কি করতে? পাশের ঘরে ঠাকুর ঘরে লুকিয়ে রাখতে, আর গভীর রাতে মাকে ঘুম পাড়িয়ে কেষ্টলীলা করতে? দেখ বাবা, দেখ, আমার ভুল হয়ে গেছে। দেখ দেখ, আমার তুই ক্ষমা কর। দেখ, ঠিক আছে, এনেছো যখন থাক, ভালো। আমারও পড়াশোনা শেষ, চাকরির জন্য অ্যাপ্লাই করেছি। আমারও সুবিধা হবে বাড়ি আসার পর। তাছাড়া বিয়ে করলে কোনো শহরের মেয়েই আর এই গ্রামে এসে থাকবে না। কিন্তু তোমরা মা বাবা, তোমাদেরকে তো আর ফেলতে পারবো না। কাজেই বউয়ের কাছেও আমাকে থাকতে হবে। এই পুতুলটা তো রইলই, তাই না? নৃপেনবাবুর মুখটা কেমন যেন হয়ে গেল। এই জন্যই হারাধনবাবু বেশ কদিন ধরেই অসুখে ভুগছেন। ওনার বাড়িতেও আবার এই বেনামি পুতুল নেই তো, যেটা এখন নৃপেনবাবুর বিপদের কারণ সুধা হয়ে দাঁড়ালো। হারাধনবাবুও কি এমনই কোনো কাম পুতুল নিয়ে এসেছেন, যার জন্যে ছেলের সংসারটা গেল তো গেলই,
এখন নৃপেন বাবুরও শিরে সংক্রান্তি হাল। জয় হোক, জয় হোক এমন সুন্দর দেহধারী বিদেশি পুতুলের। কেমন লেগেছে আজকের গল্প কমেন্ট বক্সে কমেন্ট করতে একদম ভুলবেন না। ভালো লেগে থাকলে অবশ্যই লাইক করবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন এবং আপনাদের প্রিয় চ্যানেল শিল্প সাহিত্য বাই বৈশাখী সাবস্ক্রাইব করে বেল বাটন প্রেস করে পাশে থাকতে একদম ভুলবেন না বন্ধুরা। দেখা হবে খুব শিগগিরই আগামীকাল সম্পূর্ণ নতুন একটি ভিন্ন স্বাদের গল্পের সঙ্গে। আপনাদের সকলের উপস্থিতি একান্তভাবে কামনা করি। সকলে খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং একইভাবে সাহায্য এবং সহযোগিতার হাত বাড়িয়ে দেবেন। সবাই ভালো থাকবেন। শুভরাত্রি।